মণ্ডলী সময় সামনে পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রখ্যাত চিন্তাবিদ, লেখক, অনুবাদক, অধ্যাপক, একাডেমিশিয়ান এবং গবেষক এবং আফ্রিকি সাহিত্যের বিশেষজ্ঞ, আধুনিক সাহিত্য চিন্তারও বিশেষজ্ঞ ডক্টর ইলহাম হোসেন। ডক্টর ইলহাম হোসেনের কাছে আমরা আজকে জানতে চাই যে সম্প্রতি সারা বিশ্বে এবং আমাদের দেশে যে পরিবর্তনের একটা হাওয়া লক্ষ্য করা যাচ্ছে, এটাকে কি আপনি প্যারাডাইম শিফট মনে করেন? যদি মনে করেন বা মনে না করেন, এই যে পরিবর্তন, এই পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো কী এবং এর ফলে সামনে আমাদের শিল্প সাহিত্যের, সমাজের, রাজনীতির কী অভিঘাত হতে যাচ্ছে, সেই বিষয়ে যদি আপনি আমাদের কিছু বলেন, তবে আমরা সেগুলো আমাদের পাঠকদের উপহার দিতে পারি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে প্যারাডাইম তো হলো সেট অফ আইডিয়াস, সেট অফ নলেজ। তো সেটার শিফট সভ্যতার প্রয়োজনেই হতে হবে এবং হওয়া উচিত, কারণ মানুষ তো সামনের দিকে হাঁটা উচিত। আমরা সারা বিশ্বে এখন দেখছি এক ধরনের শিফট হচ্ছে, কিন্তু সেটা যে জ্ঞানতাত্ত্বিক প্যারাডাইম শিফট সেটা বলা খুবই মুশকিল। কারণ জ্ঞানের উদ্দেশ্য হলো জীবনকে আরও কমফোর্টেবল করা, জীবনকে আরও আরামদায়ক করা, উন্নত করা, সবার জন্য সব সুবিধার অ্যাক্সেসিবিলিটি নিশ্চিত করা। সেটা হলো জ্ঞানের উদ্দেশ্য। জ্ঞান তো জীবনকে সুন্দর করে। কিন্তু এখন আমরা চারদিকে যা দেখছি, সেখানে জ্ঞানের চাইতে শক্তিমত্তা প্রদর্শনের একটা নতুন রকমের ভার্সন আমরা পর্যবেক্ষণ করছি আমাদের সামনে। আমরা দেখছি চারপাশে, যেমন একটি শক্তিশালী দেশের সরকার প্রধান, তিনি আরেকটি দেশের সরকার প্রধানকে তার স্ত্রী সহ তুলে নিয়ে আসলেন। এবং আমাদের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলোকে আমরা মনে করি যে তাদের গার্ডিয়ানের ভূমিকায় উত্তীর্ণ হন, এবং তাদের তরফ থেকে আমরা কোনো ডিসকোর্স দেখছি না। তাদের পক্ষ থেকে এই রকমের তৎপরতাগুলোর বিরুদ্ধে কোনো ডিসকোর্স দেখছি না। শুধু তাই নয়, আমাদের যে নানান রকমের বিপর্যয় আমরা দেখছি, যেমন ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির যে বিপুল বিস্তার, নৈতিক অবক্ষয়, এবং যেমন ধরুন এই বই পাঠেও যে আগে যে রকমের উৎসাহ এবং আগ্রহ ছিল, সেখান থেকেও যে বিচ্যুতি আমরা দেখছি, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা জ্ঞানতাত্ত্বিক কোনো বিষয় যেটা একটা ডিসকোর্স হিসেবে, শক্তিশালী ডিসকোর্স হিসেবে উঠে আসতে পারে, সেটার চরম একটা ঘাটতি দেখছি। এবং আমাদের এখন যেটা হচ্ছে যে ক্ষমতার প্রদর্শন হচ্ছে, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার হচ্ছে, কিন্তু সেটাকে থামানোর জন্য যে জ্ঞানতাত্ত্বিক একটা অবস্থান দরকার, যে জ্ঞানের নির্মাণ দরকার, সেই নির্মাণের জায়গাটাতে আমাদের কিন্তু বিপুল রকমের ঘাটতি আমরা দেখছি। এটার পেছনে অবশ্য কারণ আছে। এটার পেছনে পুঁজিতান্ত্রিক যে অর্থ ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা, সেটা মূলত দায়ী। কারণ এখানে পুঁজি এবং মুনাফাই যখন মুখ্য, তখন সেখানে তো জ্ঞানের চর্চা বা জ্ঞানের যে লালন, সেটা আমরা দেখছি গৌণ হয়ে পড়ছে। একটা সময় ওই ব্রিটিশরাও শিখিয়ে গেছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এখন আমরা দেখছি যে ওই চাঁদাবাজি করে যে, বা রাজনীতি করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, যে কারণে আমরা লেখাপড়ার জায়গাটাতে ঘাটতি দেখছি। কিন্তু অন্য যে চর্চাগুলো, যেখানে শক্তি প্রদর্শনের মতো বিষয় আছে, সেখানে আমরা বেশ উৎসাহ দিচ্ছি।
তো এটা এক ধরনের শিফট, কিন্তু এটা যে জ্ঞানতাত্ত্বিক শিফটিং সেটা নয়। এটাকে আমি বলবো না যে প্যারাডাইম শিফট, এটাকে আমি বরং বিকৃতি বলবো, ডিস্টোরশন বলবো। এটা এক ধরনের আমাদের বিচ্যুতি। তো কাজেই আমাদের যে এপিস্টেমোলজি, আমাদের একটা সমৃদ্ধ এপিস্টেমোলজি আছে, আমাদের এই উপমহাদেশে আমাদের জ্ঞানের পরম্পরা আছে, আমাদের পেডাগজি অত্যন্ত সমৃদ্ধ, সেখানে ডায়ালেকটিসিজম আছে, সেখানে রিজনিং এর বিষয় আছে। সেই জায়গাগুলো আমাদের কোথায় জানি হারিয়ে গেছে, আমরা হারিয়ে ফেলেছি। অথচ এই জায়গাগুলো ধরে তো সমৃদ্ধির দিকে, আরো সমৃদ্ধির দিকে আমাদের এগিয়ে যাওয়ার কথা ছিল। সেটাকে আমি হয়তো বলতাম প্যারাডাইম শিফট, কিন্তু এখন আমরা তো সেখান থেকে বরং বিভ্রান্তির মধ্যে এক ধরনের কনফিউশন বা এক ধরনের দ্বিধা আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে। তো এটা এক ধরনের শিফট, কিন্তু এটাকে আমি বলবো না ওই অর্থে এপিস্টেমোলজিক পার্সপেক্টিভে যে এটা আমাদের এক ধরনের জ্ঞানতাত্ত্বিক প্যারাডাইম শিফট হয়েছে, তা নয়। এটাই আমার কাছে সংকট মনে হয়, বর্তমান সময়ের একটা বড় সংকট, যে প্যারাডাইম শিফট তো খারাপ কিছু নয়। আমাদের ইতিহাসের বাঁকবদল হতে পারে, এবং সেটা যদি সব মানুষের কল্যাণে হয় তাহলে সেটাকে আমরা অবশ্যই স্বাগত জানাই। তো সেটাও একটা প্যারাডাইম শিফট। কিন্তু যেখানে আমরা দেখছি যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে, এক ধরনের বিভাজন তৈরি হচ্ছে, মানুষ খণ্ডিত হচ্ছে, এক মানুষের মধ্যে হাজার মানুষ গজাচ্ছে, এক ঘরের মধ্যে হাজার ঘর গজাচ্ছে, আমাদের ইন্টিগ্রিটি ভেঙে যাচ্ছে, আমরা কেন জানি আইসোলেটেড হয়ে যাচ্ছি, এবং এক ধরনের সেলফ সেন্টার্ডনেস আমাদের পেয়ে বসছে। অথচ জ্ঞানের যেটা উদ্দেশ্য সেটা তো সামগ্রিক উন্নয়ন, সমাজের উন্নয়ন, এবং যেখানে শ্রেণী থাকবে না, কম্পার্টমেন্টালাইজেশন থাকবে, জ্ঞান তো সেই দিকে আমাদের নিয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা দেখছি যে সেখান থেকে আমাদের একটা বড় ধরনের বিচ্যুতি হয়েছে। তো সেটাকে আমি বলবো এক ধরনের শিফটিং, কিন্তু জ্ঞানতাত্ত্বিক দিক থেকে এটাকে আমি প্যারাডাইম শিফট বলছি। আচ্ছা, আমরা এই বিষয়ে আমাদের অনেক আপনার সার গর্ব আলোচনার দ্বারা আমরা অনেক উপকৃত হয়েছি। আমাদের বাংলা গবেষণা প্রতিষ্ঠানের প্রকাশনা প্রতিষ্ঠানের মাধ্যমে অনেকগুলো গ্রন্থ আমরা প্রকাশ করেছি, যে আপনার অনুবাদ প্রকাশ করেছি, মৌলিক গ্রন্থ প্রকাশ করেছি, এবং গবেষণামূলক গ্রন্থ প্রকাশ করেছি। যেমন পাক ভারত উপমহাদেশের প্রগতি সাহিত্য আন্দোলনের ইতিহাস, যেটা সাজ্জাদ জহিরের লেখা, এটা আপনি অনুবাদ করেছেন। আপনি বেনকরির উপন্যাস অনুবাদ করেছেন, ফেরিডো মার্টিস। আপনি চিনোয়া আছে থিংস ফল অ্যাপার্ট অনুবাদ করেছেন। এছাড়া আপনি কি সাহিত্য এবং আফ্রিকার সাহিত্য ভাবনা লিখেছেন, আফ্রিকার ছোট গল্প অনুবাদ করেছেন, আফ্রিকার ছোট গল্প নামে। এইভাবে দেখা যাচ্ছে যে বেশ অনেকগুলো গ্রন্থ এই বাংলা গবেষণা থেকে আপনি প্রকাশ করেছেন। তো আপনি সামনে এখন কি কাজ করছেন, বা সামনে আর কোন দিকে আপনার সাহিত্যকে নিয়ে আপনি চর্চা করছেন, বা সামনে কি ধরনের বই আপনি তৈরি করতে যাচ্ছেন, সেই বিষয়ে যদি আমাদের কিছু বলেন তাহলে আমরা সেই বিষয়ে জানতে পারি। আপনার এই প্রশ্নের জন্য ধন্যবাদ। বাংলা গবেষণা কেন্দ্র সবসময় বাংলাদেশের পাঠকের বা বাংলা ভাষাভাষী পাঠকের যে মননশীলতার জায়গা, সেই জায়গাটাকে গুরুত্ব দেয়। এই জন্য আমি বাংলা গবেষণাকে অবশ্যই অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আর বাংলা গবেষণা প্রকাশনের সাথে থাকতে পেরে আমি নিজেও গৌরব বোধ করি যে বাংলা গবেষণার যে বই, সে বইগুলো বাণিজ্যিকভাবে নয়, শুধুমাত্র জ্ঞানতাত্ত্বিক যে উন্নতি বা উন্নয়ন, সেটাকে সামনে রেখে এই প্রকাশনা নিরন্তরভাবে ভালো ভালো গ্রন্থ প্রকাশ করে যাচ্ছে। এই ধারা অব্যাহত থাক, সেই শুভকামনা করি। আর আমি বেশ আমার মোটামুটি সবগুলো বই বাংলা গবেষণা থেকে বেরিয়েছে, এবং আমি সম্প্রতি কাজ করছি ইংরেজি সাহিত্যের ইতিহাস নামক একটি বই নিয়ে। আমার যে উদ্দেশ্য সেটি হলো আমাদের যে গতানুগতিক চিন্তাধারা আছে, সেই চিন্তাধারায় কিছু কিছু বাঁধা ছক নিজেদের
জ্ঞাতসারে হোক বা অজ্ঞাতসারে হোক তৈরি হয়ে যায়। এবং বাধা ছক বা এই স্টেরিওটাইপসগুলো কিন্তু আমাদের প্রগতিশীল চিন্তা ভাবনার পথে একটা বড় অন্তরায় হিসেবে কাজ করে। কারণ যে কোনো কুসংস্কারও যদি দীর্ঘদিন লালন পালনের মধ্য দিয়ে এগোয়, সেটা কুসংস্কারে পরিণত হয়, যেটা আমাদের মুক্ত চিন্তা বা প্রগতিশীল চিন্তার পথে একটা বড় অন্তরায়। আমার উদ্দেশ্য হলো ওই জায়গাগুলোতে অভিঘাত তৈরি করা, যে কারণে ইংরেজি সাহিত্যের ইতিহাসের বইয়ের অভাব নেই। অনেকেই লিখেছেন, বাংলাদেশে বাংলা ভাষায় লিখেছেন। আমাদের যেমন এখানে সৈয়দ সাজ্জাদ হোসেন লিখেছিলেন ইংরেজি সাহিত্যের ইতিহাস, ওপার বাংলায় শীতল ঘোষ লিখেছেন, তারপরে গোপাল হালদার লিখেছেন, বাংলায় লিখেছেন। ইংরেজিতে তো আমরা দেখি অনেকের বই আছে, বড় বড় বই আছে, সেমিনার বই। তো আমার কাজটা হবে যে আমার লেন্স দিয়ে আমি ইংরেজি সাহিত্যকে কিভাবে দেখছি। আমরা পশ্চিমা লেন্স ধার করে পশ্চিমকে দেখতে চাই না, আমরা আমাদের নিজস্ব লেন্স দিয়ে, আমাদের চোখ দিয়ে আমরা পশ্চিমকে দেখতে চাই। এবং তার মধ্য দিয়ে আমাদের যেমন একই সাথে নিজেদের অবস্থান আবিষ্কারের বিষয়টা আমি বের করে আনবো বলে আমার সেই বই লেখার পেছনের উদ্দেশ্য। দ্বিতীয়ত হলো যে আমি লেখক পাঠক যারা আছেন, ইংরেজি সাহিত্য পড়ছেন, পড়াচ্ছেন, তাদের মধ্যেও যে বাধা ছকগুলো আছে, আমি ওই জায়গাতে একটা অভিঘাত তৈরি করতে চাই যে আমরা আমাদের লেন্স দিয়ে আমি শেক্সপিয়ারকে পড়ি না কেন, আমাদের লেন্স দিয়ে আমি চসারকে পড়ি, আমাদের লেন্স দিয়ে আমি রুডিয়ার্ড কিপলিংকে পড়ি না কেন, বা আমাদের লেন্স দিয়ে আমি জেমস জয়েসকে পড়ি। এই বিষয়টা মাথায় রেখে আমি এই গ্রন্থটি রচনায় হাত দিয়েছি এবং অনেকখানি এগিয়েছি এবং আমি আশাবাদী বইটি শীঘ্রই পেয়ে যাবে। আরেকটি বই নিয়ে কাজ করছি, সেটা হলো যে আফ্রিকার সাহিত্য এবং সংস্কৃতি যেহেতু আমার গবেষণার বিষয়বস্তু, আমরা আফ্রিকার সাহিত্য এবং সংস্কৃতি বলতে এখানে বুঝি যে ওই চিনো আচেবে, গুগি ওয়া থিয়ঙ্গ অথবা ওলে সোয়িঙ্কা অথবা বেন ওক্রির মতো সাহিত্যিকদের সাহিত্যকে আমরা আফ্রিকার সাহিত্য বলে চালিয়ে দিতে চাই, চাপিয়ে দিতেও চাই। কিন্তু এই প্রজন্মের যারা লেখক লেখিকা, যাদের জন্ম হয়তো 90-এর দশকে হয়েছে, যাদের জন্ম হয়তো ম্যাক্সিমাম 80-র দশকে হয়েছে, তারা যে সাহিত্য রচনা করছেন, তারা তো স্বাধীন স্বাধীন আফ্রিকায় বসে সাহিত্য রচনা করছেন এবং মানে উত্তর ঔপনিবেশিক আফ্রিকায় বসে সাহিত্য রচনা করছেন। তো তারা তাদের আফ্রিকাকে কিভাবে দেখছেন? গুগি ওয়া থিয়ঙ্গ অথবা ওলে সোয়িঙ্কা অথবা চিনো আচেবে, এরা তো কলোনাইজড আফ্রিকাকেও দেখেছেন এবং ফ্রি বা ইন্ডিপেন্ডেন্ট আফ্রিকাকেও দেখেছেন। কিন্তু যে প্রজন্মের জন্ম 80-র দশকে, তারা তো কলোনাইজড আফ্রিকাকে দেখেনি, স্বাধীন আফ্রিকাকে দেখছে। এই স্বাধীন আফ্রিকায় তারা কিভাবে আফ্রিকাকে দেখছে এবং সংকটগুলো কি তারা আগের মতোই দেখছে? আগের প্রজন্মের লেখকরা যা দেখেছেন তারাও কি সেই একই সংকট দেখছেন, নাকি ভিন্ন কিছু দেখছেন? এবং কিভাবে দেখছেন, তাদের চোখটা কি, তাদের লেন্সটা কি, ওইটাকে আমাদের বাংলা ভাষাভাষী পাঠকের সামনে আনার জন্য আমি এই সময়ের তরুণ এবং তরুণী যারা আফ্রিকার সাহিত্যে লিখছেন, ছোট গল্প লিখছেন অথবা ফিকশন লিখছেন, তাদের কিছু লেখার অনুবাদ করছি, বিশেষ করে ছোট গল্প। এবং আশা করি খুব শীঘ্রই সেই বইটিও বাংলা গবেষণা থেকে প্রকাশিত হবে। এবং আর একটু বলি শেষ কথা, সেটা হলো আমার তো গবেষণার বিষয়বস্তু আফ্রিকার সাহিত্য সংস্কৃতি। এর একটু বাইরে গিয়ে আমি দেখেছি যে জাঁ পল সার্ত্রের কিছু লেখালেখি আমাদের বাংলা ভাষায় অনুদিত হয়েছে, কিন্তু সার্ত্রের নাটক যেগুলো আছে সেগুলোর অনুবাদ আমার মনে হয় বাংলা ভাষায়, বিশেষ করে আমাদের বাংলাদেশে কম হয়েছে। সেই জন্যে আমি সার্ত্রের কিছু নাটক অনুবাদে হাত দিয়েছি এবং আশা করি সেই অনুবাদও এই বাংলা গবেষণা থেকে শীঘ্রই বেরোবে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা আবার কিছুদিন পরে আপনার কাছে ফেরত আসবো। আপনার কাছ থেকে এরকম সার গল্প কথা আমরা শুনে জানতে পেরে অনেক উপকৃত হলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ স্যার আমার সাক্ষাৎকার গ্রহণ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।